ব্রেকিং নিউজ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন সমীকরণ, ভারত বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে আলোচনা। ব্রেকিং নিউজ, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ, আহত শারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। ব্রেকিং নিউজ, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ, আহত শারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচির সময় দলটির কয়েকজন শীর্ষ নেতা ও নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পদযাত্রায় অংশ নেওয়া নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালিহুদ্দিন শিফাত দাবি করেন, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী এই হামলায় জড়িত ছিলেন। তবে এই অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার সঙ্গে কারা জড়িত ছিলেন এবং ঘটনার পেছনে কী কারণ ছিল তা এখনও স্বাধীন তদন্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। এনসিপির দাবি অনুযায়ী দলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম, নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন নেতাকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের অবস্থা এবং তারা কী ধরনের চিকিৎসা নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। একটি মাইক্রোবাসের চালককে মারধরের দৃশ্য ভিডিওতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভিডিওগুলোর সময়, স্থান এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই ভিডিওতে দেখা ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার আগে তদন্তের ফলাফলের অপেক্ষা করা প্রয়োজন। এনসিপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, তাদের মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউস এলাকায় নিয়ে গিয়ে ভাঙচুর করা হয়। দলটির দাবি, এ সময় সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরারও ক্ষতি করা হয় এবং কিছু সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। সাংবাদিকদের গাড়ি বা পেশাগত সরঞ্জামের ওপর হামলার অভিযোগ সত্য প্রমাণিত হলে বিষয়টি বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ সংবাদকর্মীদের নিরাপদে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের সুযোগ একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক কর্মসূচিতে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন দলের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য এবং রাজনৈতিক প্রতিযোগিতাও স্বাভাবিক, কিন্তু কোনো কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, হামলা বা সম্পদ নষ্ট করার ঘটনা ঘটলে তা শুধু সংশ্লিষ্ট দলগুলোর জন্যই নয়, সাধারণ মানুষের নিরাপত্তা এবং দেশের রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে চূড়ান্তভাবে দোষী বলা যেমন ঠিক নয়, তেমনি গুরুতর অভিযোগগুলো উপেক্ষা করাও উচিত নয়। ঘটনার প্রকৃত চিত্র জানতে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। প্রথমত, হামলার সূত্রপাত কিভাবে হয়েছিল। দ্বিতীয়ত, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন কিনা। তৃতীয়ত, হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা। এবং সর্বোপরি, কোনো পক্ষ আগে থেকে সংঘর্ষের পরিকল্পনা করেছিল কিনা। এসব প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা জরুরি। এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার অভিযোগে মামলা হয়েছে কিনা, কাউকে আটক করা হয়েছে কিনা অথবা তদন্ত শুরু হয়েছে কিনা এসব বিষয়েও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে। এনসিপি অভিযোগ করেছে তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত হিসেবে যাদের নাম বলা হয়েছে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় ঘটনার সব দিক এখনও জানা সম্ভব হয়নি। একটি দায়িত্বশীল সংবাদ উপস্থাপনায় সব পক্ষের বক্তব্য গুরুত্বপূর্ণ, তাই বিএনপি, স্থানীয় প্রশাসন অথবা পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া গেলে সেটিও এই ঘটনার পূর্ণ চিত্র বোঝার জন্য বিবেচনা করা প্রয়োজন। দর্শকদের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ঘটনার ভিডিও দেখেই পুরো ঘটনার সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, কখন ধারণ করা হয়েছে, এর আগে বা পরে কি ঘটেছে এবং ভিডিওটি সম্পাদনা করা হয়েছে কিনা এসব বিষয় যাচাই করা দরকার। রাজনৈতিক
পরিচয়ের ভিত্তিতে কোনো সহিংস ঘটনাকে সমর্থন করা বা যাচাই না করে তথ্য ছড়িয়ে দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, পুলিশের তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের উপর গুরুত্ব দেওয়া। হবিগঞ্জের এই ঘটনা নিয়ে এখন মূল প্রশ্ন হল, অভিযোগের সত্যতা কতটুকু, হামলার সঙ্গে কারা জড়িত, আহতদের অবস্থা কী এবং আইন শৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেবে। এসব প্রশ্নের উত্তর তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে সামনে আসবে বলে আশা করা হচ্ছে। সবশেষে বলা যায়, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হওয়া এবং সব দলের নিরাপদে কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সহিংসতা কখনোই রাজনৈতিক সমস্যার কার্যকর সমাধান হতে পারে না। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য, প্রশাসনের বক্তব্য অথবা অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যাচাই করে পরবর্তী আপডেটে তুলে ধরা হবে। আপনার মতে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ঠেকাতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং যাচাই না করা তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকুন। ব্রেকিং নিউজ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন সমীকরণ, ভারত, বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে আলোচনা। দর্শক, শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন? তিনি দেশে ফিরলে কি হবে? গ্রেপ্তার, আদালতে আত্মসমর্পণ নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? আর তার এই ঘোষণা কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক হিসাব? আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব যাচাইকৃত তথ্য, রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন মহলে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক আলোচনায় যেসব গোপন সমঝোতা বা পর্দার আড়ালের পরিকল্পনার কথা বলা হচ্ছে, তার সব কিছুর স্বাধীন প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি দেশে ফেরে আদালতের কাছে আত্মসমর্পণ করতে চান। তিনি এটাও বলেছেন, দেশে ফেরার পর গ্রেপ্তার বা কঠোর আইনি পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলেও তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না। এই ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, কারণ শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি দীর্ঘ সময় দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার দেশে ফেরার সম্ভাবনা তাই শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দেশের রাজনীতি, আইন, কূটনীতি এবং নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একটি বড় বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কিভাবে এগোবে? বর্তমান পরিস্থিতিতে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আদালতের নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমেই পরিচালিত হওয়ার কথা। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হতে পারে। এরপর তার আইনজীবীরা আপিল, জামিন বা অন্যান্য আইনি প্রতিকার চাইতে পারেন। তবে তিনি কোথায় থাকবেন, কী ধরনের নিরাপত্তা পাবেন অথবা আদালত তার বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, এসব প্রশ্নের উত্তর নির্ভর করবে সংশ্লিষ্ট আদালত ও আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। বিভিন্ন আলোচনায় বলা হচ্ছে, আপিল চলাকালীন তাকে বিশেষ নিরাপত্তায় রাখা হতে পারে, এমনকি কোনো সুরক্ষিত সরকারি স্থাপনা বা ক্যান্টনমেন্টের কথা নিয়েও আলোচনা চলছে। কিন্তু এই ধরনের কোনো পরিকল্পনার বিষয় বাংলাদেশ সরকার, সেনাবাহিনী বা ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্য ও নির্ভরযোগ্য নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। তাই এসব দাবিকে আপাতত রাজনৈতিক বিশ্লেষণ বা অনুমান হিসেবেই দেখা উচিত। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের সঙ্গেও যুক্ত হয়ে উঠেছে। 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ভারতে অবস্থান করছেন, ফলে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে ভারতের সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য চাপ দিচ্ছে বা বাংলাদেশ সরকারের সঙ্গে গোপন সমঝোতা করছে, এমন দাবির পক্ষে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কূটনৈতিক বাস্তবতা বলে, শেখ হাসিনা যদি স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে তার যাত্রা, নিরাপত্তা এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের প্রয়োজন হতে পারে। কিন্তু কূটনৈতিক যোগাযোগ আর রাজনৈতিক সমঝোতা এক বিষয় নয়। কোনো দাবি সত্য বলে গ্রহণ করার আগে সরকারি বক্তব্য বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রের তথ্য দেখা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে। দীর্ঘ সময় ধরে দলটির রাজনৈতিক কার্যক্রম নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তার মধ্যেও এই ঘোষণা সংগঠনের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, দেশে ফেরার আগে শেখ হাসিনাকে আইনি জবাবদেহি, রাজনৈতিক বাস্তবতা এবং জনমতের বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারা মনে করেন, অতীতের ঘটনাগুলোর বিচার ও জবাবদেহি নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতাও সমান জরুরি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ন্যায় বিচার মানে শুধু শাস্তি নয়। ন্যায় বিচার মানে আইন অনুযায়ী অভিযোগের শুনানি, আত্মপক্ষের সমর্থনের সুযোগ এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করা। কোনো ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতা বা যত বিতর্কিতই হন না কেন, আইনের শাসন সবার জন্য একই হওয়া উচিত। আন্তর্জাতিক মহলও এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে, বিশেষ করে মানবাধিকার, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেতে পারে। তবে বিদেশি রাষ্ট্রগুলো কী পদক্ষেপ নেবে বা কোনো দেশ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করবে, এসব বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণ করা। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে যদি বিভিন্ন রাজনৈতিক দল পাল্টাপাল্টি কর্মসূচি দেয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ বাড়তে পারে। তাই রাজনৈতিক দলগুলির উচিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা এবং প্রশাসনের উচিত সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা।